আজকে আপনাদের এমন একটা রোমহর্ষক গল্প শোনাবো যেটা শুনলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক তো মা ছেলের মতোই হয়, তাই না? কিন্তু সেখানে যদি জঘন্য পরকীয়া ঢুকে পড়ে তাহলে কেমন লাগবে? মা আর মেয়ের পবিত্র সম্পর্ক একটা ছেলের জন্য কিভাবে তাসের ঘরের মতো ভেঙে যায় সেটাই আজকে আপনাদের শোনাবো। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই সত্যকারের গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা সরাসরি চলে যাচ্ছি একটা কোর্ট রুমে। সেখানে দাঁড়িয়ে আছে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার নর্মা। মেয়েটার চোখ মুখ কান্নায় পুরো ফুলে গেছে। সে জজের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, বিয়ে তো জীবনে একবারই হয়, কিন্তু আমার সাথে যা হয়েছে তার জন্য কোনো ক্ষমা নেই। জাস্ট ভাবুন, একটা মেয়ে কতটা কষ্ট পেলে এরকম কথা বলতে পারে। সে সবাইকে বলছে যে যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল আর যেই নিজের মা তাকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছে, সেই নিজের মা আর স্বামী মিলেই দিনের পর দিন তাকে ঠকিয়েছে। এই দৃশ্যটা দেখলে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তো এই আর্তনাদের পেছনের আসল কাহিনীটা কি সেটা জানতে আমাদের কয়েক বছর আগে ফিরে যেতে হবে। নর্মা কিন্তু খুব সাধারণ, শান্তশিষ্ট আর প্রচণ্ড ধর্মপ্রাণ একটা মেয়ে। সে একটা ইসলামিক ফাউন্ডেশনের স্কুলে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করত। বোরখা পরা নম্র স্বভাবের এই মেয়েটা তার মাকে মানে রিনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। রিনাও কিন্তু যেমন তেমন মা নয়, সে একদম একা হাতে নর্মাকে বড় করেছে। কারণ নর্মার বাবার সাথে তার সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গেছে বললেই চলে। নর্মা আর তার মা মিলে একটা ছোট্ট নুডলসের দোকান চালাতো, আর এই করেই কোনো মতে তাদের সংসার চলতো। একদিন স্কুলে একটা ইসলামিক লেকচার চলছিল, আর এই টপিক ছিল মায়েদের গুরুত্ব। নর্মার মা রিনাও সেই লেকচারে উপস্থিত ছিল। ঠিক তখনই সিনের মধ্যে এন্ট্রি নেয় আমাদের গল্পের মেইন ভিলেন ইরফান। এই ইরফান একটা এনজিও চালাতো, আর সেই এনজিও থেকেই স্কুলের বাচ্চাদের জন্য খাবার দিতে এসেছিল সে। সাথে ছিল তার বন্ধু করিম। খাবার দিতে এসেই ইরফানের চোখ একেবারে আটকে যায় নর্মার দিকে। ইরফান মনে মনে বলে ওঠে, ওরে বাবা, এত সুন্দর মেয়ে। ইরফান খুব ভদ্র সেজে নর্মার সাথে কথা বলতে শুরু করে। এরপর নর্মা আর রিনা রিকশায় করে বাড়ির দিকে ফিরতে থাকে। রাস্তায় নর্মা রিনাকে বলে যে তাদের স্কুলের একজন টিচার অবসরে যাচ্ছেন, তাই নর্মা চাচ্ছে সেই জায়গাটায় যোগ দিতে। কিন্তু এই কথা শুনে রিনা বেশ ক্ষুব্ধ হয়, কারণ নর্মা তার বর্তমান কাজের জন্য রিনার নুডলসের দোকানে হেল্প করতে পারে না। আর শিক্ষিকা হয়ে অন্য কোথাও থাকলে সে কতটুকু সাহায্য করতে পারবে তা নিয়ে রিনার বেশ সন্দেহ ছিল। বাসায় ফিরে নর্মা দেখে তার বাবা মানে আব্দুল এসেছে। নর্মার বাবাকে দেখেই মা রিনা এক প্রকার চাপা ঘৃণা প্রকাশ করে সোজা নিজের ঘরে চলে যায়। এরপর নর্মা আব্দুলের সাথে কথা বলতে থাকে, আর তারা ঠিক করে যে তারা বাইরে কোথাও যাবে। নর্মা রিনাকেও তাদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য ডাকে, কিন্তু রিনা রাজি হয় না। তখন আব্দুল বলে যে তোমার মাকে রাখো, চলো আমরা দুজনেই বের হই। এরপর আব্দুল আর নর্মা রাস্তার পাশে বসে খাচ্ছিল, আর বাপ মেয়ে মিলে বেশ খুনসুটি করছিল। নর্মা আব্দুলকে বাসার কাছেই কোনো একটা কাজ নিতে বলে, কিন্তু আব্দুল তাতে রাজি হয় না। আব্দুল উল্টো নর্মাকে বলে যে তুই তো তোর জীবনসঙ্গী পেলেই আমাকে ভুলে যাবি। কথায় কথায় তারা নর্মার বিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করে। ঠিক এমন সময় সেখানে ইরফান এসে হাজির হয়। নর্মা তখন ইরফানকে আব্দুলের সাথে পরিচয় করিয়ে দেয়। ইরফান খুব চালাকি করে তাদের কাছে ভালো স্ট্রিট ফুডের রিভিউ নেয়, আর নিজের মায়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যায়। ইরফান চলে যাওয়ার পর আব্দুল ইরফানকে দেখিয়ে বলে যে এরকম একটা ছেলেকে বিয়ে করলে নর্মার জন্য মোটেও মন্দ হবে না। এরপর থেকেই ইরফান আর নর্মার মধ্যে ছোট ছোট কথাবার্তা শুরু হয়ে যায়। ইরফান আসলে খুব চালাক ছেলে। সে খুব ভালো করে জানতো কিভাবে মানুষের মন জিততে হয়। সে প্রায় নর্মার সাথে কথা বলার বাহানায় স্কুলে আসতো, কিন্তু নর্মা তাকে বেশ এড়িয়ে চলতো, কারণ সে তার মাকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে থাকত। রিনা কখনোই কোনো ছেলেকে নর্মার আশেপাশে সহ্য করতে পারত না, আর এভাবেই দিন চলতে থাকে। কিন্তু ইরফানের সাথে নর্মার প্রতিদিন দেখাও হতে থাকে। ইরফান প্রতিবার দেখা হলেই নর্মার কাছে নম্বর চাইতো, আর নর্মা প্রতিবারই এই বলে মানা করে দিত যে তাদের তো প্রতিদিনই দেখা হচ্ছে, তাহলে আবার নাম্বার কেন লাগবে।
একবার নর্মার কাজ শেষ হতে বেশ দেরি হয়ে গেল, তাই ইরফান রাতে নর্মাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিতে চাইল। আর নর্মাও তাতে রাজি হলো। কিন্তু তারা বাড়ির সামনে আসতেই রিনা বেরিয়ে এলো। ইরফান ভদ্রতা করে তাকে সালাম দিয়ে কথা বলতে চাইল, কিন্তু রিনা তাকে একদম পাত্তাই দিল না। উল্টো রিনা নর্মাকে এমন জোরালো ধমক দিল যে বেচারি মেয়েটা কেঁদেই ফেলল। পরের দিন যখন তাদের দুজনের আবার দেখা হলো, তখন নর্মা ইরফানের সাথে একদমই কথা বলতে চাচ্ছিল না। ইরফান তখন বুঝতে পারল যে রিনা আসলে নর্মাকে বকেছে, তাই সে নর্মাকে সান্ত্বনা দিল। দিন যায়, আর নর্মা ও ইরফানের মধ্যে প্রেম কিন্তু গোপনে গোপনে বাড়তেই থাকে। অবশেষে ইরফান বিয়ের জন্য একেবারে উঠে পড়ে লাগলো। ইরফান প্রথমে নর্মাকে তাদের বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু ইরফানের মা কেমন যেন নর্মাকে অবহেলা করে আর সারাক্ষণ নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকে। এতে ইরফান বেশ লজ্জিত বোধ করে। তবে নর্মা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সব বাবা মায়ের ভালোবাসা প্রকাশ করার ধরন আসলে একরকম হয় না। এরপর পালা আসে নর্মার বাসা থেকে পারমিশন নেওয়ার, কিন্তু রিনা তো কিছুতেই এই সম্পর্ক মানবে না। ইরফান আর নর্মা অনেক চেষ্টা করে রিনাকে মানানোর জন্য। ইরফান রিনাকে ইমপ্রেস করার জন্য একটা সুন্দর লিপস্টিক গিফট করে, যেটা রিনা তার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। তবুও রিনা মানল না। সে পরিষ্কার জানিয়ে দিল যে সে এই ছেলেকে জামাই হিসেবে মানবে না। এমনকি সে তাদের বাসা থেকে এক প্রকার বের করেই দিল। আব্দুল কাজের সূত্রে শহরের বাইরে থাকত। তখন নর্মা আর ইরফান মিলে সোজা চলে গেল বাবার কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য। আব্দুল সরাসরি ইরফানকে জিজ্ঞেস করল যে সে সত্যিই তার মেয়েকে ভালোবাসে কিনা। ইরফান নির্দ্বিধায় উত্তর দিল হ্যাঁ। এতে আব্দুল বেশ খুশি আর আশ্বস্ত হয়। সে বলে ছেলে তো বেশ ভালো, আর তার মেয়ে একা থাকে, তাই তার একটা সঙ্গী দরকার। বাবার পারমিশন পেয়ে নর্মা তো মহা খুশি। কিন্তু একদিকে রিনা একেবারে রেগে আগুন। সে তার স্বামীকে ফোনে রীতিমতো হুমকি দিল, কিন্তু আব্দুল সাহেব সাফ জানিয়ে দিলেন যে বিয়ে তো তিনি দিয়েই ছাড়বেন। শেষমেশ বিয়েটা হয়েই গেল। কিন্তু বিয়ের আসরে রিনার মুখটা ছিল দেখার মতো। মনে হচ্ছিল যেন সে বিয়েতে নয়, কারো মরা বাড়িতে এসেছে। সে পুরো অনুষ্ঠানে কোনো কথা বলল না, কারো সাথে মিশল না, শুধু চুপচাপ এক জায়গায় বসে রইল। বিয়ের পর নিয়ম অনুযায়ী নর্মার শ্বশুর বাড়িতেই যাওয়ার কথা, কিন্তু ইরফান একটা ভীষণ আজব প্রস্তাব দিল। সে বলল যে তোমার মা তো একা থাকে, চলো আমরা মায়ের সাথেই থাকি, এতে মায়ের যত্নও নেওয়া হবে। নর্মা তো সরল মনে ভাবল, বাহ, আমার বর কত ভালো, সে আমার মায়ের কথাও এত সুন্দর করে ভাবে। শুরু হলো তাদের নতুন সংসার। নর্মা সারাদিন চাকরি করে, আর তার মা রিনা সে পুরনো নুডলসের দোকান চালায়। অন্যদিকে ইরফান একটা সুপার মার্কেটে কাজ করে। শুরু থেকেই রিনা নর্মা আর ইরফানের ঘনিষ্ঠ মুহূর্তগুলো একদমই সহ্য করতে পারত না। সে আড়ালে গিয়ে মুখ লুকিয়ে কাঁদত। তবুও এভাবেই দিন কাটতে থাকে। একদিন নর্মা ইরফানের সুপার শপে দেখা করতে গিয়ে দেখল যে ইরফানের এক্স গার্লফ্রেন্ডও ওখানেই কাজ করে। তখন নর্মা নিজের স্বামীকে ওই এক্সের কাছ থেকে দূরে সরানোর জন্য একটা প্ল্যান করলো। সে ভাবল তার জমানো টাকা দিয়ে মায়ের দোকানটা বড় করবে, আর সেখানে ইরফানও কাজ করবে। সে ইরফানকে বলল যে মায়ের হাতের নুডলস খুব টেস্টি, চলো আমরা একটা রেস্টুরেন্ট খুলে দেই। ইরফান তো এই কথা শুনে মহা খুশি। সে ভাবল এবার তো অন্তত মায়ের মন জয় করা যাবে। এরপরই ইরফান আর নর্মা মিলে অনেক খেটে খুঁটে রিনার জন্য একটা রেস্টুরেন্ট বানিয়ে দিল। কিন্তু এই রেস্টুরেন্ট খোলার পর থেকেই আসলে আসল গন্ডগোলটা শুরু হলো। ইরফান প্রায় রিনাকে বাইকে করে নিয়ে রেস্টুরেন্টে যেত, আবার কাজ শেষে নিয়ে আসতো। একদিন বাড়ি ফেরার পথে রাস্তা খুব খারাপ ছিল, আর বাইকটা ভীষণ লাফালাফি করছিল। ইরফান তখন বলল, আম্মু, আমাকে শক্ত করে ধরে বসুন, না হলে পড়ে যাবেন। রিনা প্রথমে একটু ইতস্তত করলেও পরে সে ইরফানকে শক্ত করে জড়িয়ে ধরল। আর ঠিক তখনই রিনার মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। বহুদিন ধরে সে স্বামীর আদর পায়নি। সে একজন একলা নারী। এই সামান্য স্পর্শ তাকে যেন নতুন করে জাগিয়ে তুলল। বাড়িতে এসে রিনা ড্রয়ার খুলে সেই লিপস্টিকটা বের করলো, যেটা ইরফান তাকে গিফট করেছিল। এতদিন সে ওটা ব্যবহার করেনি, কিন্তু আজ হঠাৎ করেই তার খুব সাজতে ইচ্ছে করলো। সে আয়নার সামনে বসে ঠোঁটে সেই লাল লিপস্টিক মাখল।
আর নিজের দিকে তাকিয়ে হাসল। পরের দিন যখন সে রেস্টুরেন্টে গেল, ইরফান তাকে দেখে বলে উঠল, আম্মু, আজ আপনাকে খুব সুন্দর লাগছে। রিনা প্রশংসায় লজ্জায় একদম লাল হয়ে গেল। এই যে ছোট ছোট প্রশংসা, এই যে লুকোনো দৃষ্টি, এগুলোই ছিল সেই ভয়ঙ্কর আগুনের স্ফুলিঙ্গ, যা পুরো সংসারটাকেই ছারখার করে দেবে। এদিকে আমাদের বেচারি নর্মা এসবের বিন্দু বিসর্গও টের পাচ্ছিল না। সে বরং টেনশনে মরে যাচ্ছে ইরফানের অফিসের সেই এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে, যার নাম ছিল অ্যাথনি। ওই মেয়েটা ইরফানের সাথে ফ্লার্ট করত, আর নর্মা সারাক্ষণ ভাবত যে তার সংসারের আসল ভিলেন বোধ হয় ওই অ্যাথনি। সে সবসময় ইরফানের ফোন চেক করত, আর ওই মেয়েটাকে নিয়ে অযথায় ঝগড়া করত। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে আসল বিষাক্ত সাপ তো তার নিজের ঘরেই ফনা তুলে বসে আছে। একবার রাতের বেলা ইরফান বাড়ি ফিরতে বেশ দেরি করল। নর্মা অ্যাথনিকে নিয়ে এমনিতেই খুব রেগেছিল, তাই সে ইরফানের সাথে কোনো কথাই বলল না। ইরফান মন খারাপ করে বাইরেই সোফায় শুয়ে পড়ল। তার শরীরটাও কেমন যেন খারাপ লাগছে, আর ভীষণ কাশি হচ্ছিল। রিনা দূর থেকে সেটা দেখল, আর কিছুতেই থাকতে পারল না। সে নর্মাকে না ডেকে নিজেই ওষুধ আর বাম নিয়ে সোজা চলে এলো জামাইয়ের কাছে। ইরফান তখন বলল, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, একটু নর্মাকে ডেকে দেবেন, ও মালিশ করে দেবে। রিনা তখন নর্মাকে না ডেকেই জামাইয়ের পিঠে বাম দিয়ে মালিশ করতে শুরু করলো। আর ঠিক সেই দুর্বল মুহূর্তে ওই স্পর্শে ইরফানের শরীর কেমন যেন অবশ হয়ে এলো। সে রিনার দিকে এমন একটা দৃষ্টিতে তাকালো, যা কোনো জামাইয়ের তার শাশুড়ির দিকে তাকানো একেবারেই উচিত নয়। আর অবাক করা বিষয় হলো, রিনাও কিন্তু সেই চাহনি দেখে একটুও সরে গেল না। সেই রাতের ঘটনার পর থেকেই ইরফান আর রিনার মধ্যে থাকা অদৃশ্য দেওয়ালটা যেন একেবারে চিরতরে ভেঙে গেল। ইরফান তো আগে থেকেই টকে টকে ছিল, আর রিনাও সেই মেসেজের ছোঁয়ায় নিজের সমস্ত সংযম হারিয়ে ফেলেছে। সেই রাতের পর থেকেই ইরফান আর রিনার চোখের ভাষা পুরো পাল্টে গেল। এক রাতে হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। ইরফান এতই ধূর্ত যে সে জেনে শুনে সেই রাতে নিজের ঘরে ফিরল না, সোজা চলে গেল তার শাশুড়ি রিনার ঘরে। কত বড় সাহস ভাবতে পারেন! সে রিনাকে গিয়ে একটা মারাত্মক মিথ্যে কথা বলল। সে বলল, বাড়িতে নর্মার সাথে খুব ঝগড়া হয়েছে, তাই আজ আমি এখানেই থাকব। কি দারুণ একটা অজুহাত, তাই না? রিনাও কিন্তু তাকে একবারের জন্যও ফিরিয়ে দিতে পারল না, বা বলল না যে তুমি তোমার স্ত্রীর কাছে যাও। এরপর ভেজা ইরফানের মাথা মুছিয়ে দিতে দিতে দুজনের আবার চোখাচোখি হলো। ব্যাস, এরপর আর যায় কোথায়, যা হওয়ার সেটাই হলো। ইরফান রিনার হাতের সুবাস নিতে শুরু করল, আর রিনাও কোনো বাধা না দিয়েই সেই জঘন্য আদরে পুরোপুরি সাড়া দিল। শাশুড়ি তখন পুরোপুরি ভুলে গেছে যে এই ছেলেটা তার নিজের পেটের মেয়ের স্বামী, আর ওই নির্লজ্জ জামাইও ভুলে গেছে যে এই মহিলা তার মায়ের সমান। বৃষ্টির সেই ঝমঝম শব্দের আড়ালে তাদের এই পাপ কাজ যেন অন্ধকারের মধ্যে আরো গাঢ় হয়ে উঠল। তবে সত্যি বলতে রিনার মনের মধ্যে তখনও একটু আধটু ভয় কাজ করছিল। তাই সে ইরফানকে এক পর্যায়ে বলেও ছিল, তুমি এবার ঘরে ফিরে যাও, এটা একদমই ঠিক হচ্ছে না। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বিষাক্ত প্রেমের বীজ তাদের মধ্যে বোনা হয়ে গেছে। পরদিন বাড়ি ফিরে ইরফান এমন একটা ভাব ধরল যেন সে ভাজা মাছ উল্টে খেতে জানে না। সে নর্মার পায়ের কাছে বসে একেবারে সিরিয়ালের মতো করে নাটক করে ক্ষমা চাইতে শুরু করল। চোখের পানি ফেলে সে বলল, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও নর্মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। নর্মা তো খুব সহজ সরল আর ধার্মিক মেয়ে। সে নিজের স্বামীর এমন কান্না দেখে একদম গলে গেল। সে বেচারি সরল মনে ভাবল, হয়তো তার স্বামী সত্যিই তার আচরণের জন্য অনুতপ্ত। খুশি হয়ে নর্মা জমানো টাকা দিয়ে ইরফানকে একটা বাইক কিনে দিল। এমনকি সম্পর্ক ঠিক করার জন্য তারা দুজনে মিলে হানিমুনেও গেল। কিন্তু হানিমুনে গিয়েও ইরফানের মনের মধ্যে শুধুই ঘুরপাক খাচ্ছিল তার শাশুড়ি রিনা। ইরফান শপিং মলে গিয়ে এমন এমন সব ময়শ্চারাইজার আর লিপস্টিক কিনছিল যা রিনা ব্যবহার করে, এবং সে চোখ বন্ধ করে মন ভরে সেই ময়শ্চারাইজারের ঘ্রাণ নিচ্ছিল। আর কল্পনায় তখনও ভাসছিল শাশুড়ির মুখ,
আর ওদিকে বাড়িতে বসে রিনাও লুকিয়ে লুকিয়ে ওয়াশিং মেশিনে দেওয়া ইরফানের ব্যবহৃত শার্টের ঘ্রাণ নিচ্ছিল। মানে বুঝতেই পারছেন এদের লেভেলটা কোথায় চলে গেছে। হানিমুন থেকে ফেরার পর ইরফানের সাহস যেন আরো 10 গুণ বেড়ে গেল। এবার আর রাতের অন্ধকারের লুকোছাপা নয়, একেবারে দিনের আলোর মধ্যে শুরু হয়ে গেল তাদের এই জঘন্য খেলা। ইরফান দুপুরের লাঞ্চ ব্রেকে অফিস থেকে নিজের কাজ ফাঁকি দিয়ে সোজা চলে আসতো শাশুড়ির সেই নুডলসের দোকানে। দুপুরের দিকে দোকান সাধারণত ফাঁকা থাকতো, আর তারা দুজনেই এই সুযোগে দোকানের পেছনের গোডাউনে ঢুকে পড়ত। একদিন তাদের প্রতিবেশী এক মহিলা, যাকে সবাই পাড়াতে বুদে বলে ডাকত, সে দোকানে এসেছিল কিছু কিনতে। হঠাৎ করে সে গোডাউনের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেল। ধূপধাপ আওয়াজ, সাথে চাপা ফিসফিসানি। বুদে আন্টির মনে তো খটকা লাগলো। সে সন্দেহ করে দরজায় একটা ধাক্কা দিল। তখন হঠাৎ করেই রিনা আর ইরফান একদম ঘেমে নিয়ে বেরিয়ে এলো। বুদে আন্টি একটু কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে ভেতরে তোমাদের? রিনা তো এই আচমকা প্রশ্নতে তোতলে গেল, কিন্তু ইরফান তো খুব চালাক। সে চট করে বানিয়ে বলল, ও কিছু না আন্টি, ভেতরে একটা বড় ইঁদুর ঢুকেছিল, সেটাকেই এতক্ষণ ধরে ধরছিলাম। এই ইঁদুর ধরার নাম করে তারা গোডাউনের ভেতরে আসলে কি করছিল সেটা বুঝতে ওই বুদে আন্টির আর বাকি রইল না। কিন্তু মুশকিল হলো তার হাতে কোনো প্রমাণ না থাকায় সে মুখের ওপর কিছু বলতে পারল না। তবে ইরফানের এই দুপুরে ইঁদুর ধরার জঘন্য খেলা কিন্তু একদমই থামল না। সে প্রায় দুপুরের খাবারের নাম করে বাড়ি চলে আসতো। নর্মা তখন স্কুলে পড়াতে যেত, আর এই ফাঁকে বাড়িতে শাশুড়ি আর জামাই মিলে তাদের এই লীলা খেলা দিব্যি চালিয়ে যেত। পাড়া প্রতিবেশীরা আস্তে আস্তে এসব লক্ষ্য করতে শুরু করলো। পাড়ায় কানাঘুষো শুরু হয়ে গেল যে দুপুরবেলা যখন বাড়িতে বউ থাকে না, তখন জামাই কেন রোজ রোজ শাশুড়ির কাছে আসে। কিন্তু নর্মা বেচারি এসব পাড়ার গসিপের কিছুই জানতো না। সে তার স্বামীকে একদিন সরল মনে জিজ্ঞেসও করেছিল, তুমি আজকাল দুপুরে রোজ রোজ বাড়ি আসো কেন? ইরফান তখন খুব মিষ্টি হেসে উত্তর দিত, অফিসের খাবার একদমই ভালো লাগে না, তাই বাড়িতে একটু বিশ্রাম নিতে আসি। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল একদিন মাঝরাতে। নর্মা আর ইরফান তাদের নিজেদের ঘরে শুয়েছিল। মাঝরাতে হঠাৎ করেই নর্মার ঘুম ভেঙে যায়। সে পাশে হাত দিয়ে দেখে যে বিছানায় ইরফান নেই। সে প্রথমে ভাবল হয়তো বাথরুমে গেছে বা পানি খেতে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ইরফান ফিরছে না দেখে নর্মা বিছানা ছেড়ে উঠল। সারা ঘর অন্ধকার। সে পায়ে পায়ে তার মায়ের ঘরের দিকে গেল। গিয়ে দেখল মায়ের ঘরের দরজাটা একটুখানি ফাঁক করা। নর্মা আস্তে করে উকি দিল, আর সেখানে সে যা দেখল তাতে তার বুকের রক্ত একেবারে হিম হয়ে যাওয়ার কথা। সে স্পষ্ট দেখল তার মা বিছানায় বসে আছে, আর তার স্বামী ইরফান জানালা দিয়ে একেবারে চোরের মতো লাফিয়ে পালিয়ে যাচ্ছে। নর্মা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকল। রিনা তাকে দেখে একেবারে চমকে উঠল। ইরফান ততক্ষণে জানালা দিয়ে হাওয়া হয়ে গেছে। নর্মা সরাসরি তার মাকে জিজ্ঞেস করল, ইরফান এত রাতে তোমার ঘরের এখানে কি করছিল? রিনা একটু আমতা আমতা করে বলল, ও হয়তো কিছু দরকারি কথা বলতে এসেছিল। নর্মা খুব সাধারণ মেয়ে হতে পারে, কিন্তু সে তো আর অন্ধ নয়। তার মনে এবার সত্যিকারের সন্দেহের দানা বাঁধতে শুরু করলো। কিন্তু মা আর স্বামী দুজনে মিলে তাকে এমনভাবে ম্যানুপুলেট করতে শুরু করলো, এমনভাবে তারা কথা ঘোরালো যে বেচারি নর্মা নিজের চোখকেও অবিশ্বাস করতে বাধ্য হলো। এদিকে বুদে নামের সেই প্রতিবেশী মহিলা কিন্তু হাল ছাড়ার পাত্রী নয়। সে পাড়ার আরো কয়েকজনকে সাথে নিয়ে এই শাশুড়ি আর জামাইয়ের ওপর নজরদারি শুরু করলো। একদিন দুপুরে ইরফান আবারও বাড়িতে এসেছে। বুদে আন্টি সুযোগ বুঝে জানালার ফাঁক দিয়ে উঁকি মারার চেষ্টা করলো। সে দেখল ঘরের ভেতর ইরফান আর রিনা একই চাদরের নিচে শুয়ে আছে, কিন্তু জানালার অ্যাঙ্গেল থেকে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছিল না। বুদে আন্টি আর থাকতে না পেরে বাইরে থেকে চিৎকার করে উঠল। রিনা তখন চতুরতার সাথে ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ধমক দিয়ে বলল, কি দেখছো তোমরা এভাবে উঁকি মেরে? আমার জামাই অসুস্থ, তাই ও শুয়ে আছে। রিনার এই কনফিডেন্স দেখে পাড়ার সবাই আপাতত চুপ হয়ে গেল। তারা ভাবল হয়তো সত্যিই তারা ভুল দেখছে, কারণ একজন শাশুড়ির সাথে জামাইয়ের এমন কিছু থাকাটা তো কল্পনারও বাইরে। রিনা আর ইরফান এভাবেই বারবার মানুষের চোখ থেকে বেঁচে যাচ্ছিল, আর এর ফলে তাদের সাহস যেন একেবারে আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল।
কিন্তু নর্মা আর এসব মেনে নিতে পারছিল না। তার মনের ভেতর সারাক্ষণ একটা খচখচানি লেগেই ছিল। সব প্রশ্নের উত্তর খুঁজতে সে সোজা চলে গেল তার স্বামীর সেই এক্স গার্লফ্রেন্ড অ্যাথনির কাছে, যাকে সে এতদিন নিজের শত্রু ভাবত। নর্মা অ্যাথনির সাথে দেখা করে মরিয়া হয়ে জানতে চাইল ইরফান ছেলেটা আসলে কেমন, ওর কোনো খারাপ দিক আছে কিনা। অ্যাথনি তখন এমন একটা বোমা ফাটালো যা নর্মার পুরো পৃথিবী ঘুরিয়ে দিল। সে বলল, শোনো নর্মা, ইরফান কোনোদিনই আমার প্রতি সিরিয়াস ছিল না। ও আসলে বয়স্ক মহিলাদের প্রতি আসক্ত। ওর পছন্দ একটু ম্যাচিওরড মায়ের মতো দেখতে মহিলারা। অ্যাথনির মুখে এই কথা শোনার পর নর্মার মাথায় যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। সে আবার ফ্ল্যাশব্যাকের মতো সব কিছু মেলাতে শুরু করল। মায়ের প্রতি ইরফানের এই অদ্ভুত অতিরিক্ত যত্ন, লুকিয়ে ওই লিপস্টিক উপহার দেওয়া, দুপুরের সেই গোপন ভিজিট, আর মাঝরাতের ওই পালানোর দৃশ্য, সবকিছু মানে এবার তার কাছে আয়নার মতো পরিষ্কার হতে শুরু করলো। নর্মা বুঝতে পারল তার নিজের স্বামী আর তার নিজের মা, যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসত, তারা দুজন মিলেই তাকে একটা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো নর্মা তখনও হাতে নাতে কোনো প্রমাণ পায়নি। ইরফান আর রিনা এতটাই ধূর্ত আর ধরিবাজ ছিল যে তারা কোনো ধরনের ডিজিটাল প্রমাণ রাখত না। তারা হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট করত না, এমনকি ফোনে কথাও বলতো না। তাদের যা কিছু কথা আর প্ল্যানিং সব হতো সামনাসামনি। তাই নর্মা চাইলেও কাউকে এই ভয়াবহ সত্যটা বিশ্বাস করাতে পারছিল না। এদিকে ইরফান তার রূপ পাল্টায়নি, কিন্তু নর্মার মন থেকে ততক্ষণে বিশ্বাস পুরোপুরি উঠে গেছে। সে শুধু দিন গুনছিল কবে সেই পাপের ঘড়া পূর্ণ হবে আর সে এদের আসল চেহারা সবার সামনে আনতে পারবে। আর সেই বহু প্রতীক্ষিত দিনটাও খুব বেশি দূরে ছিল না। ইরফানের জন্মদিন খুব কাছেই এগিয়ে আসছিল। নর্মা মনে মনে ঠিক করল এই জন্মদিনের দিনই সে একটা চরম সারপ্রাইজ দেবে। কিন্তু বেচারি নর্মা তখনও জানত না যে সারপ্রাইজটা আসলে তার জন্যই অপেক্ষা করছে। এমন এক সারপ্রাইজ যা তার সাজানো জীবনকে চিরকালের জন্য তছনছ করে দেবে। কথায় আছে না, পাপ কখনো চিরকাল চাপা থাকে না। পাড়া প্রতিবেশীরা এবার আর কিছুতেই চুপ করে বসে থাকবে না বলে ঠিক করলো। বিশেষ করে আমাদের সেই গোয়েন্দা বুদে আন্টি, সে এবার একদম কড়া প্রতিজ্ঞা করলো যে আজ আমি তোদের হাতে নাতে ধরবই। পাড়ার বাতাস কেমন যেন একটু ভারী থমথমে হয়ে উঠেছিল। এদিকে নর্মা বেচারি কিন্তু এসবের কিছুই জানে না। সে একদিকে তার স্বামীর জন্মদিনের জন্য একটা সুন্দর কেক অর্ডার করেছে, অন্যদিকে তার সেই ধড়িবাজ স্বামী ইরফান প্ল্যান করছে কিভাবে শাশুড়ির সাথে একান্ত আরও একটু সময় কাটানো যায়। অবশেষে সেই দিনটা এলো। নর্মা কত শখ করে, কত ভালোবাসা দিয়ে একটা সুন্দর কেক অর্ডার করেছিল। তার মনে কত স্বপ্ন ছিল। সে ভাবছিল তার স্বামীকে একটা দারুণ সারপ্রাইজ দেবে, তাকে একটু আদর করবে। সেই আশায় সে কেকটা নিয়ে সোজা ইরফানের অফিসে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে সে তার জীবনের আরেকটা বড় ধাক্কা খেল। অফিসের কলিগরা তাকে জানালো, আরে ভাবি, ইরফান ভাই তো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই নর্মার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। জন্মদিনের দিন স্বামী তাকে কিছু না জানিয়ে আগে আগেই অফিস থেকে বেরিয়ে গেছে, এটা কেমন কথা? সে কি তবে অন্য কোথাও অন্য কারোর সাথে জন্মদিন সেলিব্রেট করছে? নর্মার মনে সেই পুরনো সন্দেহের পোকাটা আবারও নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িহড়ি করে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে তার বাড়িতে অলরেডি একটা মহাভারত শুরু হয়ে গেছে। আমাদের সেই বুদে আন্টি কিন্তু ঠিক তকে তকে ছিল। সে নজর রাখছিল আর হঠাৎ দেখল ইরফানের বাইকটা বাড়ির ভেতরে একদম ঢোকানো অবস্থায় রাখা আছে। আরে বাবা, নিজের বাইক কেউ কি কখনো ঘরের ভেতর লুকিয়ে রাখে নাকি? তাও আবার একদম ভর দুপুরে। বুদে আন্টি বুঝে গেল ডাল মে কুছ কালা হে। সে আর একটুও দেরি করল না। সে তার ছেলেকে একটা মই জোগাড় করতে বলল আর জানালার উপরে উঠে উকি মারল। তখন জানালার ফাঁক দিয়ে সে যা দেখল তা দেখে ঘেন্নায় তার বমি চলে এলো। আর সে বমি করেও দিল। এরপর সেই পাড়ার কিছু যুবক ছেলেদের ডেকে জড়ো করল। সে সবাইকে বলল, চলো আজ ওই শয়তানগুলোকে আমরা হাতে নাতে ধরব। সবাই মিলে নর্মার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারা পরিষ্কার শুনতে পাচ্ছিল যে ভেতর থেকে ফিসফিসানি আর অদ্ভুত সব আওয়াজ আসছে। বুদে আন্টির ইশারা পেতেই পাড়ার ছেলেরা দরজায় সজোরে লাথি মারল।
দুম করে আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল। আর তারপর ভেতরে ঢুকে যা দেখা গেল তা নিজের চোখে দেখার জন্য ওখানে উপস্থিত কেউ প্রস্তুত ছিল না। দরজা খুলতেই দেখা গেল ইরফান আর রিনা, মানে নরমার নিজের স্বামী আর নিজের মা, সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য একটা জঘন্য অবস্থায় পড়ে আছে। তার হাতে তখনও সেই জন্মদিনের কেকটা ধরা। নর্মা যখন দেখল তার নিজের স্বামী আর মা ওই জঘন্য অবস্থায় সবার সামনে দাঁড়িয়ে আছে, তখন তার হাত থেকে কেকটা মাটিতে পড়ে গেল কিনা সেটা সে নিজেও জানে না। কিন্তু তার পুরো পৃথিবীটা যে ১ সেকেন্ডে চুরমার হয়ে গেল সেটা একেবারে নিশ্চিত। যেই মা তাকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে বড় করেছে, পৃথিবীর আলো দেখার পর থেকে যেই মা তাকে আগলে রেখেছে, যেই মাকে সে সবার থেকে বেশি ভালোবাসতো, আর যেই স্বামীকে নিজের জীবনের সবটুকু দিয়ে বিশ্বাস করেছিল, তারা দুজনে মিলে তাকে এভাবে একেবারে রাস্তায় নামিয়ে দিল। পাড়ার লোকেরা কিন্তু তাদের এই অপকর্মের জন্য একদম ছাড়ল না। সবার সামনে তাদের চরম অপমান করা হলো। সারা পাড়ায় তাদের রীতিমতো প্যারেড করানো হলো। ইরফান আর রিনা মাথা নিচু করেছিল ঠিকই, কিন্তু তাদের চোখে কি কোনো অনুশোচনা ছিল কে জানে। নর্মা তো এই দৃশ্য দেখে একেবারে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় একটা শকে তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হচ্ছিল না। সে এতটাই হতবাক হয়ে গেছিল। তবে কদিন পরে বজ্জাত ইরফান আবারও ফিরে আসার চেষ্টা করল। সে সোজা বুদে আন্টির বাড়িতে গিয়ে নর্মার খোঁজ করতে লাগলো। সে হয়তো ভাবছিল যে নর্মাকে কোনোভাবে পটিয়ে পটিয়ে আবার সব ঠিক করে নেবে, কিন্তু বুদে আন্টি কি আর সেই সাধারণ পাত্রী? সে একটা ঝাঁটা নিয়ে সে ইরফানকে এমন ঝাঁটাপেটা করলো যে সেখান থেকে তাকে তাড়িয়ে ছাড়ল। সে রীতিমতো ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম না, এত কিছুর পরেও তুই আবারও এসেছিস এখানে। ওদিকে নরমার বাবা আব্দুল সাহেব এই ভয়ঙ্কর খবর পেয়ে শহর থেকে ছুটে এলেন। বেচারা মানুষটা সারা জীবন পরিবারের জন্য হাড় ভাঙা খাটুনি খেটেছেন, আর এখন এসে দেখেন সংসারের এই জঘন্য অবস্থা। তিনি এসে সোজা তার স্ত্রী রিনার মুখোমুখি দাঁড়ালেন। রাগে কাঁপতে কাঁপতে তিনি রিনাকে জিজ্ঞেস করলেন, কেন করলে তুমি এই কাজ? নিজের পেটের মেয়ের সাথে এমন শত্রুতা তুমি কেন করলে? রিনা তখন যে উত্তর দিল সেটা শুনলে আপনি আরো অবাক হবেন। সে বলল, সে নাকি আব্দুল সাহেবকে কোনো দিনই ভালোবাসেনি। মাত্র ১৭ বছর বয়সে নাকি তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। সে তার যৌবন একদম উপভোগ করতে পারেনি। তার সব স্বপ্ন নাকি এই সংসারের জন্যই নষ্ট হয়ে গেছে। আর নর্মা? রিনা তো সাফ জানিয়ে দিল নর্মাকে সে কোনো দিনই চায়নি। নর্মা নাকি তার কাছে জাস্ট একটা বোঝা, একটা ভুলের ফসল। একবার ভাবুন, একটা মা তার নিজের মেয়ের মুখের উপর দাঁড়িয়ে বলছে, তোকে আমি চাইনি। নর্মা পাশ থেকে দাঁড়িয়ে সেই সব কথা শুনছিল। সে আর থাকতে না পেরে চিৎকার করে বলল, মা, তুমি আমাকে আর বাবাকে এত ঘৃণা করো? আমরা কি তোমার কাছে শুধুই একটা বোঝা? কিন্তু রিনার চোখে তখনও কোনো মায়া বা মমতা ছিল না। সে যেন একেবারে একটা পাথরের মূর্তি হয়ে গেছে। আব্দুল সাহেব এই কথা শোনার পর আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি সাথে সাথে রিনাকে ডিভোর্স দিয়ে দিলেন। এরপর নর্মা আর তার বাবা দুজন মিলে ওই অভিশপ্ত বাড়ি চিরতরে ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু ভাববেন না যে গল্পটা এখানেই শেষ। পাড়ার লোকেরা রিনার নুডলসের দোকান, যেটা নর্মা নিজ হাতে টাকা জমিয়ে কষ্ট করে বানিয়ে দিয়েছিল, সেটা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিল। রেগে আগুন হয়ে তারা পুরো দোকানে ব্যাপক ভাঙচুর চালালো। এভাবেই হয়তো পাপের ধন প্রায়শ্চিত্ত হয়। এদিকে ইরফানেরও চাকরি চলে গেল। তার সেই এক্স গার্লফ্রেন্ড এথনি, যাকে নিয়ে নর্মা আগে ভাবত, সেও এসে ইরফানকে থুতো দিয়ে চলে গেল। ইরফানের অবস্থা এখন একেবারে রাস্তার কুকুরের মতো হয়ে গেল। কিন্তু ইরফানের শয়তানি বুদ্ধি এখনো একটুও কমেনি। সে খুব ভালো করেই জানত যে তার হাতে আর কিচ্ছু নেই। তাই সে একদিন লুকিয়ে এসে নরমার কেনা সেই নতুন বাইকটার কাগজপত্র চুরি করল আর বাইকটা নিয়ে পালিয়ে যেতে চাইল। আর সবচেয়ে জঘন্য ব্যাপার হলো, শুধু বাইক নিতে আসেনি সে, রিনা মানে নরমার মা, সে আবারও তার প্রেমিক জামাইয়ের সাথে নিষিদ্ধ সম্পর্কে জড়ালো। ইরফান যখন বাইকটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, রিনা নিজের চোখে এটা দেখেও দরজায় দাঁড়িয়ে ইরফানকে পালাতে সাহায্য করল। নর্মা যখন তাদের বাধা দিতে গেল, তখন রিনা নিজের মেয়েকে আটকালো
যেন তার প্রেমিক জামাই বাইক নিয়ে অনায়াসে পালাতে পারে। নর্মা তখন রাগে আর দুঃখে পাগল হয়ে মায়ের ঘরে ঢুকে সবকিছু একেবারে তছনছ করে দিল। আয়নার সামনে রাখা সেই লিপস্টিকটা যেটা ইরফান রিনাকে গিফট করেছিল সেটা তুলে নিয়ে সে সজোরে আছাড় মারল ওই আয়নার উপর। আয়নার কাঁচ ভেঙে একেবারে চুরমার হয়ে গেল, ঠিক যেমন করে তার বিশ্বাস আর মনটা ভেঙেছে। এই চরম মানসিক ধকল সহ্য করতে না পেরে নর্মা আর তার বাবা দুজনেই খুব অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে হসপিটালে ভর্তি পর্যন্ত করতে হলো। কিন্তু এত কিছুর পরেও নর্মা এবার ঘুরে দাঁড়ালো। সে মনে মনে ঠিক করলো এই ঘোর অন্যায়ের বিচার সে চাইবেই। সে কোর্টে গিয়ে সোজা কেস করে দিল। কোর্টরুমে দাঁড়িয়ে নির্লজ্জ ইরফান নর্মাকে গালিগালাজ করলো যেন যত দোষ সব নর্মার। কিন্তু নর্মার বাবা এবার আর একটুও চুপ করে থাকলেন না। তিনি বাঘের মতো গর্জন করে উঠে ইরফানকে একেবারে কড়া পাল্টা জবাব দিলেন। বিচারক সবকিছু শুনে তাদের রায় দিলেন। ইরফান আর রিনা দুজনেরই জেল হয়ে গেল। কিন্তু জেল হওয়ার সময় রিনা আবার নতুন করে নাটক শুরু করলো। সে নর্মাকে বলল, তুই কেমন মেরে নিজের মাকে তুই জেলে পাঠালি? ছি, এই মহিলার একটুও লজ্জা করে না। একে তো নিজের মেয়ের স্বামীর সাথে পরকীয়ায় জড়ালো, এখন মেয়েকে বলছে তুই কেমন মেয়ে। এর কিছুদিন পর নর্মা জেলে গেল রিনার সাথে দেখা করতে। তার হাতে ছিল কিছু খাবার আর সেই মাটির ব্যাংকটা যেখানে সে আর তার মা মিলে একসাথে ওমরা করার জন্য টাকা জমাতো। নর্মা শেষবারের মতো জানতে চাইল, মা, আমি আসলে তোমার কাছে কি এমন দোষ করেছিলাম? কেন তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দিলে? রিনা জেলখানার শিকের ওপাশ থেকে ঠান্ডা গলায় উত্তর দিল, তুই কোনো দোষ করিসনি। আমি চেষ্টা করেছিলাম তোকে ভালোবাসার, কিন্তু পারিনি। ব্যাস, এতটুকু কথা। তার মধ্যে কোনো ক্ষমা চাওয়ার লেশ ছিল না, কোনো অনুশোচনাও ছিল না। নর্মা বুঝে গেল যে এই মহিলার মনে তার জন্য কোনোদিনই কোনো জায়গা ছিল না বা নেই। সে খাবার আর ওই টাকার বক্সটা সেখানে রেখে ধীর পায়ে জেলখানা থেকে বেরিয়ে এলো। পেছনে ফেলে এলো তার একসময়ের সবচেয়ে কাছের মা আর ভালোবাসার মানুষকে। নর্মা এখন একদম একা, কিন্তু সে এখন পুরোপুরি স্বাধীন। সে আর কোনো দিন পেছন ফিরে তাকায়নি। নর্মা নিজেকে নতুন করে গড়ে তুলছে আর অন্য নারীদের সাহায্য করছে যারা জীবনে এরকম ভয়ঙ্কর ধোঁকার শিকার হয়েছে। অন্যদিকে ইরফান এখন পলাতক হয়ে ঘুরছে, রিনা জেলের ভেতর পড়ছে, আর নর্মা, সে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর যুদ্ধের নাম। তার চোখের সব পানি শুকিয়ে গেছে, কিন্তু তার ভেতরের সাহস একেবারে আকাশ ছোঁয়া। সে সবাইকে প্রমাণ করে দিয়েছে যে জীবনের সবকিছু হারালেও নিজের আত্মসম্মান কোনোদিনও হারানো যাবে না। আপনাদের একটা কথা বলি, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্ধবিশ্বাস কিন্তু সবসময় মোটেও ভালো নয়। আপনারাই বলেন, নর্মার এই দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্প আপনাদের কাছে কেমন লাগলো? গল্পটা শুনে যদি আপনাদের গায়ে কাটা দেয়, কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। আর হ্যাঁ, এরকম আরো রোমহর্ষক গল্প পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।